আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরু জানাবো শিরোনামগুলো। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ২,০০০-এর মতো মরদেহের সন্ধান লাভ, প্রায় ৬০,০০০ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, এখনো পরিবারকে খুঁজছেন অনেকেই। সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়িত না হলে যুদ্ধে ফিরতে প্রস্তুত ইরান, স্পিকারের হুঁশিয়ারি, লেবানন পরিস্থিতি পর্যবেক্ষণে গঠন করা হবে যৌথ কমিটি। ক্ষমতা খাটিয়ে ট্রাম্প ও পরিবারের সদস্যদের সম্পদ বেড়েছে কয়েক গুণ, ক্রিপ্টো খাত থেকেই $1.4 বিলিয়ন আয়, রিপোর্ট মার্কিন নৈতিকতা বিষয়ক কার্যালয়ের। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। আহতের সংখ্যা কমপক্ষে ১০,০০০। ভূমিকম্পের এক সপ্তাহ পরও জীবিত উদ্ধার হচ্ছে বহু ব্যক্তি। উদ্ধার অভিযানে কাজ করছে ২৭ দেশের ২,০০০-এর বেশি কর্মী। ভূমিকম্পে প্রায় ৫৯,০০০ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, এগুলোর মধ্যে বেশিরভাগই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি ৭.২ এবং পরেরটি ছিল ৭.৫ মাত্রার। এখন পর্যন্ত অন্তত ৬৮৯ আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো ৩ থেকে সর্বোচ্চ ৫.২ মাত্রার ছিল। হাজার হাজার কর্মী ব্যস্ত মরদেহ উদ্ধারে, অথচ সেই ধ্বংসস্তূপেই পরিবারকে খুঁজছে একজোড়া হাত। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সবাইকেই হারিয়েছেন ২৭ বছর বয়সী হুয়ান আন্দ্রাতে। জানেন না পরিণতিও। এক সপ্তাহ পার হলেও পরিবারকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি তিনি। উদ্ধারকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন ধ্বংসস্তূপ সরাতে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, তবুও যদি সাড়া মেলে স্বজনদের, সেই আশায় ভূমিকম্পের ৭ দিন পরও ধ্বংসস্তূপ ঘুরে চলেছে ভেনেজুয়েলার হুয়ান আন্দ্রাতে। গেল বুধবারের জোড়া ভূমিকম্পে ধসে পড়ে হুয়ানের বাসভবন, চাপা পড়ে পরিবারের সব সদস্য। ঘটনার সময় বাসা থেকে দূরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান তিনি। এখানে আসার পর আর কিছুই পেলাম না। আমার পরিবারের সবাই, মা, বোন, ভাগ্নি, মেয়ে, ভগ্নিপতি ও স্ত্রী সবাই রয়ে গেছে। তিনি কোনো প্রশিক্ষিত উদ্ধারকর্মী নন, এমন কোনো কাজের অভিজ্ঞতাও নেই। পরিণতি না জানলেও দৃঢ় বিশ্বাস ঠিকই খুঁজে পাবেন পরিবারকে। আমি যখন ৯ জন মানুষকে টেনে বের করছিলাম, খালি হাতেই করেছিলাম, অথচ আমি কোনো উদ্ধারকর্মী, দমকল কর্মী বা প্যারামেডিকও নই। আজ পর্যন্ত অবশ্য কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি। আমার অটুট বিশ্বাস আমি আমার পরিবারকে এবং যাদের উদ্ধার করা প্রয়োজন তাদের সবাইকে বের করে আনতে পারবো। তবে হুয়ানের এই খোঁজ শুধু পরিবারের জন্যই নয়, বরং আটকে পড়া অন্যদের উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞাও নিয়েছেন তিনি। হতাশাজনক, কারণ পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। তবে ঈশ্বর আমাকে বলেছেন অন্যদেরও সাহায্য করতে হবে। যদি নিজের পরিবারের সদস্যদের বের করে আনতে নাও পারি, তবুও যাদের উদ্ধার সম্ভব তাদের বের করে আনবই। তথ্য বলছে ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ আনুমানিক ৫০,০০০ মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। লেবাননে আগ্রাসন বন্ধ সহ সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়িত না হলে যুদ্ধে ফিরতে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আলোচক দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। জানিয়েছেন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লেবানন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। সমঝোতার শর্ত হিসেবে ৬০ দিন হরমুজ প্রণালী থেকে কোনো ফি নেওয়া হবে না বলেও জানিয়েছেন। এদিকে দুপক্ষের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক না করলেও কারিগরি আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার। সমঝোতা স্মারক সই হওয়ার পরও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। সংঘাত থামলেও চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
ইরান ও যুক্তরাষ্ট্র দুদেশেরই প্রতিনিধি বর্তমানে দোহায় অবস্থান করছে। কাতারের প্রতিনিধিদের সাথে করেছে আলাদা বৈঠকও। তবে এ দফায় ওয়াশিংটন তেহরান মুখোমুখি বসার সম্ভাবনা নেই, যদিও দুপক্ষের কারিগরি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে দোহা। আপাতত বৈঠক না হলেও সমঝোতার শর্ত মেনে চলার কথা জানিয়েছে ইরানের আলোচক দলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তবে ওয়াশিংটন শর্ত না মানলে যুদ্ধে ফেরার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা সমঝোতা স্মারকটি মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ। সংলাপ চলছে, তবে এখন পর্যন্ত যেসব শর্তে সবাই সম্মত হয়েছে তা যদি বাস্তবায়ন না হয় তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। গালিবাফ জানান, এখনো ইরানের অগ্রাধিকার লেবাননের যুদ্ধবন্ধ। তার দাবি, সমঝোতায় লেবানন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপে না যাওয়ার কথাও জানান তিনি। যুদ্ধ বন্ধ এবং লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের বিষয়টি তদারকির লক্ষ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে আমরা সেই ব্যবস্থাটি কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। লেবানন সহ প্রথম 5টি শর্তের বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা চুক্তির পরবর্তী ধাপে অগ্রসর হব না। গালিবাফ দাবি করেছেন, সমঝোতার শর্ত অনুযায়ী মাইন অপসারণ সহ হরমুজ প্রণালীর প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে ইরান। সমঝোতার এই 60 দিন জলপথটি থেকে কোনো ফি আদায় করবে না তেহরান, দিয়েছেন এমন প্রতিশ্রুতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হরমুজ প্রণালীতে মাইন অপসারণে তৃতীয় পক্ষের সাহায্যের প্রয়োজন নেই। তাদের দাবি, তৃতীয় পক্ষ জড়ালে পরিস্থিতি আরও জটিল হবে। মঙ্গলবারই দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ফ্রান্সের সহায়তায় প্রস্তাব প্রত্যাখ্যান করে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেছেন, নিজ দেশের অবস্থা অন্যদের চেয়ে ইরানি ভালো বোঝে, যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করতেও সক্ষম তারা। বাঘি জানিয়েছেন, হরমুজ প্রণালী মাইন মুক্ত করতে সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ইরান সরকার। এরই মধ্যেই সামরিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে দেশটি। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই লেবানন ইস্যুতে বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন হিজবুল্লাহর হুমকি থাকবে ততদিনই ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে লেবাননে, এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন নেতানিয়াহু। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চল সফরে যান তিনি। কথিত নিরাপত্তা অঞ্চল পরিদর্শন করে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দেন সেনাদের প্রতি। লেবাননে ইসরায়েলের দখলকৃত কথিত নিরাপত্তা অঞ্চল পরিদর্শনে বেনিয়ামিন নেতানিয়াহু, সাথে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং শীর্ষ সামরিক কমান্ডাররা। সেনাদের সাথে সাক্ষাতে আবারও কঠোর বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হিজবুল্লাহকে ইরানের নেতৃত্বাধীন শয়তানের বলয়ের অংশ আখ্যা দেন তিনি। সশস্ত্র গোষ্ঠীটি ধ্বংস না হওয়া পর্যন্ত লেবাননের সেনা মোতায়েন থাকবে বলে জানান নেতানিয়াহু। হিজবুল্লাহর হুমকির তাৎক্ষণিক জবাবের নির্দেশও দেন। হিজবুল্লাহর 1.5 লাখ মিসাইলের ভান্ডারের মাত্র 8% অবশিষ্ট আছে বলে দাবি নেতানিয়াহুর। গোষ্ঠীটির 9,000 যোদ্ধাকে হত্যার দাবিও করেন। আমরা ইরানের নেতৃত্বাধীন শয়তানের বলয়ের সন্ত্রাসীদের ধ্বংস করেছি। ইরানেও হামলা চালিয়েছি। তাদের মিসাইল ভান্ডারের মাত্র 8% অবশিষ্ট আছে। লেবাননে নিরাপত্তা জোন তৈরি করেছি, গাজায়ও করেছি। হিজবুল্লাহ হুমকি তৈরি করলে পাল্টা ব্যবস্থা নিতে আপনারা অপেক্ষা করবেন না। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ। তবে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও দেশটিতে আগ্রাসন বন্ধ করেনি তেল আবিব। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। যুদ্ধ শুধু প্রাণহানি আর অবকাঠামো ধ্বংস করে না, মুছে দেয় ইতিহাসের অমূল্য অধ্যায়ও। ইসরায়েল লেবানন সংঘাতের জেরে দক্ষিণ লেবাননে এবার ধ্বংসের মুখে পড়েছে হাজার হাজার পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা। ইউনেস্কো স্বীকৃত প্রত্নতাত্ত্বিক নগরী থেকে শুরু করে মধ্যযুগীয় দুর্গ, ঐতিহাসিক বাজার ও ধর্মীয় উপাসনালয় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল প্রাচীন স্তম্ভগুলো। তবে ইসরায়েলি আগ্রাসনে ভেঙে পড়েছে ইউনেস্কো স্বীকৃত টাইর নগরীর এই প্রাচীন রোমান স্তম্ভের শীর্ষাংশ।
লেবাননের সংস্কৃতি মন্ত্রীর দাবি, হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে ধ্বংস হয়েছে দক্ষিণ লেবাননের অসংখ্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি বাহিনী এখনও লেবাননের ভেতরে একটি এলাকা দখলে রাখায় ক্ষয়ক্ষতির হিসাবও করা সম্ভব হচ্ছে না। দখলদারিত্বের মধ্যে আমরা কাজ করতে পারি না। এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো পুরোপুরি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দখলকৃত এলাকায় রয়েছে মধ্যযুগীয় বিউফোর্ট দুর্গ, শতাব্দী প্রাচীন খ্রিস্টান, শিয়া ও সুন্নি অধ্যুষিত গ্রাম ও তাদের উপাসনালয়। এছাড়া টাইর, নাবাতিয়ে ও তেবনিনের মতো ঐতিহাসিক শহরেও রয়েছে ব্যাপক বিমান হামলা। তেবনিনের ক্রুসেডার আমলের দুর্গ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৫,০০০ বছরের পুরনো টাইর নগরী একসময় ছিল ভূমধ্যসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। ফিনিশীয়, রোমান, বাইজেন্টাইন, মামলুক ও ক্রুসেডার বিভিন্ন সভ্যতার স্মৃতি বহন করছে এই অঞ্চল। অতীতের বহু যুদ্ধে টিকে গেলেও সাম্প্রতিক সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটির বড় অংশ। ভেঙে গেছে প্রায় ২,০০০ বছরের পুরানো রোমান মোজাইকও। ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে যেন নিচ থেকে বিস্ফোরণ হয়েছে অথবা ভূমিকম্প আঘাত এনেছে। টাইরের ডেপুটি মেয়র বলছেন, আন্তর্জাতিকভাবে সুরক্ষিত এই শহর কোনো সংঘাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত না। এদিকে ইউনেস্কো টাইর, চারমা দুর্গ ও বিউফোর্ট দুর্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাংস্কৃতিক সম্পদের উপর হামলাকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে উল্লেখ করেছে সংস্থাটি। তবে আইডিএফ বলছে, সামরিক প্রয়োজন ছাড়া বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় না তারা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে লেবানন কর্তৃপক্ষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলের কাছ থেকে বিশেষ প্রতিরক্ষা কিনেছে সৌদি আরব ও কাতার। ২০২০ সাল থেকে ২২ সালের মধ্যে এসব সমরাস্ত্র কেনে দেশ দুটি। হারজেস সহ ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এসব তথ্য। সৌদি আরব ও কাতারের যুদ্ধবিমান এবং ভিআইপি বিমানে ব্যবহার হচ্ছে এসব ইসরায়েলি প্রযুক্তি। বিমান কিংবা হেলিকপ্টারকে লক্ষ্য করে ছোড়া মিসাইলকে প্রতিহত করতে ব্যবহৃত হয় ডিরেক্টরেট ইনফ্রারেড কাউন্টার মেজার বা ডিআইআরএমসি সিস্টেম। বিভিন্ন সময়ে সফলতার পরিচয় দিয়েছে ইসরায়েল নির্মিত এই প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্রয় কর্মসূচি এবং তৃতীয় পক্ষের ঠিকাদারদের মাধ্যমে সৌদি আরব ও কাতারের কাছে পৌঁছেছে ইসরায়েলের এই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। এর পাশাপাশি ইসরায়েলের জয়েন্ট হেলমেট মাউন্টেড কিউইং সিস্টেম, JHMCS, নাইট ভিশন গগলস এবং উন্নত এভিওনিক্স প্রযুক্তিও কাতার সৌদির কাছে পৌঁছেছে। হারেজ সহ বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়েছে কাতারের রাজপরিবারের অন্তত ৩টি ভিআইপি বিমানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এগুলি স্থাপন করা হয়। এমনকি গেল বছর ইরান সফরে কাতারের আমির যে বিমানে গিয়েছিলেন সেটিতেও এই প্রযুক্তি ছিল। অন্যদিকে কাতারের F-15Q যুদ্ধবিমান কর্মসূচিতে ইসরায়েলি কোম্পানিগুলো সাবকন্ট্রাক্টের মাধ্যমে উন্নত প্রযুক্তির যুদ্ধ হেলমেট ও নাইট ভিশন সিস্টেম সরবরাহ করেছে। একই ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বোয়িং পরিচালিত F-15S কর্মসূচির আওতায় সৌদি আরবে পেয়েছে। সৌদি আরব ও কাতারের কারোরই ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক নেই। তবুও মার্কিন অনুমোদিত প্রতিরক্ষা ক্রয় কাঠামোর মাধ্যমে এসব প্রযুক্তি তাদের হাতে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল অস্ত্র বিক্রির ঘটনাই নয়, বরং ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বিরুদ্ধে একটি কার্যকর আঞ্চলিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ইঙ্গিত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ক্ষমতার প্রভাব খাটিয়ে রীতিমতো আঙুল ফুলে কলা গাছ দশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেবল তাই নয়, অর্থ সম্পদ ফুলে ফেঁপে উঠেছে ট্রাম্প পরিবারের সদস্যদেরও। গেল বছর ক্রিপ্টো খাত থেকে তার পরিবারের আয় $1.4 বিলিয়ন বেশি। মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন উপহার সামগ্রী থেকে উপার্জন মিলিয়ন ডলার। সম্প্রতি মার্কিন নৈতিকতা বিষয়ক কার্যালয়ের 927 পৃষ্ঠার দীর্ঘ রিপোর্টে উঠে এসেছে এই সব তথ্য। প্রতিবেদনটি প্রকাশের পরই মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। ক্ষমতার অপব্যবহার করে ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের অর্থের পাহাড় বড় হচ্ছে আরও। ব্যাংক ব্যালেন্স বাড়ছে তার পরিবারের সদস্যদেরও। এ দফায় সবচেয়ে বড় আয় ক্রিপ্টোকারেন্সি খাত থেকে, যার হিসাব ছাড়িয়েছে $1.4 বিলিয়ন।
মঙ্গলবার ট্রাম্পের 2025 সালের আর্থিক হিসাবের বিবরণী পর্যালোচনার পর 927 পৃষ্ঠার দীর্ঘ রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন নৈতিকতা বিষয়ক কার্যালয়। নথিতে দেখা যায় ট্রাম্প অর্গানাইজেশনের সহযোগী প্রতিষ্ঠান CIC ডিজিটালের $636 মিলিয়ন হিসাব, যা সিংহভাগই এসেছে আরেক প্রতিষ্ঠান সেলিব্রেশন কয়েন্সের সাথে CIC ডিজিটালের লাইসেন্সিং চুক্তি থেকে। এছাড়াও ট্রাম্প ও তার ছেলেদের সাথে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের পরিবারের যৌথভাবে পরিচালিত আরেক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের ক্রিপ্টো টোকেন থেকে আয় হয়েছে $600 মিলিয়ন। তবে শুধু ক্রিপ্টোতেই সীমাবদ্ধ নয়, অন্যান্য খাত থেকেও মিলিয়ন ডলার অর্থ আয় করেছেন প্রেসিডেন্ট, যার মাঝে রয়েছে মার এ লাগো ক্লাব থেকে 77 মিলিয়নের বেশি, ABC, CBS, মেটা, ইউটিউব এবং এক্স এর মতো প্রথম সারির গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সাথে আইনি মীমাংসা থেকে 86 মিলিয়নের বেশি, রোলেক্স, নিউ অরলিন্স সেন্টস, স্টিকার মিউলের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো থেকে $370,000 অধিক মূল্যের বিভিন্ন উপহার। তবে একসময়ের ক্রিপ্টো ব্যবসার কড়া সমালোচক ও ডিজিটাল বিনিয়োগকে স্ক্যাম আখ্যা দেওয়া ট্রাম্পের এই আচমকা পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ব্যাপক ক্ষোভ ঝাড়ছে ডেমোক্রেটরা। অভিযোগ, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের ব্যবসায়িক বিনিয়োগ। দাবি উঠেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে ওয়াল স্ট্রিটের গতিবিধি নিয়ন্ত্রণে ক্রিপ্টো খাতে পারদর্শী কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। এমনকি মূলধারার অর্থনীতিতে ক্রিপ্টো খাতকে জায়গা করে দিতে নতুন আইন পাশের জন্য চাপ প্রয়োগও করছেন তিনি। শুধু ট্রাম্পই নন, বিভিন্ন ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপের মধ্য দিয়ে ব্যবসার প্রসার ঘটানোর লড়াইয়ে নেমেছে তার পরিবারের সদস্যরাও, যার মাঝে বর্তমানে ব্যাপক আলোচিত আলবেনিয়ার সংরক্ষিত দ্বীপ ধ্বংস করে ট্রাম্প জামাতার জ্যারেড কুশনারের $1 বিলিয়ন বিলাসবহুল প্রকল্প। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বহাল রাখল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ভেস্তে গেল ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি পরিবর্তনের চেষ্টা। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতিদের 6-3 ভোটে দেয়া হয় ঐতিহাসিক এই রায়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল হচ্ছে না। আদালতের এই রায়কে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের বিরুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত এক নির্বাহী আদেশে বলা হয়েছিল, বাবা মা মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী না হলে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না তার সন্তান। ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্করা। তাই একাকী বসবাসকারী প্রবীণদের নিরাপদ রাখতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ইতালির রাজধানী রোম। হাতে পরা একটি ছোট্ট ব্রেসলেটই এখন নজর রাখছে তাদের স্বাস্থ্যের উপর। প্রয়োজনে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে সাহায্য। 85 বছর বয়সী দিনা গাজ্জেলা। স্বামী মারা গেছেন 2023 সালে। 1 বছর পর মারা যায় তার পোষা বিড়ালও। এরপর থেকে রোমের বাড়িতে একাই থাকেন তিনি। তবে একা থাকলেও নিজেকে আর একা মনে করে না দিনা, কারণ তার হাতে রয়েছে একটা স্মার্ট ব্রেসলেট, যা সারাক্ষণ নজর রাখছে তার স্বাস্থ্যের উপর। ঘড়ির মতো দেখতে এই ব্রেসলেট হৃদস্পন্দন, ঘুমের ধরন ও চলাফেরা পর্যবেক্ষণ করে। কেউ পড়ে গেলে কিংবা অসুস্থ হয়ে পড়লে মুহূর্তেই সতর্কবার্তা পৌঁছে যায় সামাজিক কর্মী বা স্বজনদের কাছে। তাই দিনার কাছে এটি শুধু একটি যন্ত্র নয়, বরং জীবন রক্ষাকারী সঙ্গী। যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, এই ব্রেসলেটই আমার জীবন বাঁচাতে পারে। এই ব্রেসলেটের মাধ্যমে আমি আমার রক্তচাপ পরীক্ষা করি, দেখি আমার হৃদস্পন্দন কত। আমি আমার ওষুধের পরিমাণও প্রয়োজন মতো ঠিক করে নিই। এই ব্রেসলেটটি সর্বোপরি আমাকে নিরাপত্তা দেয়। ইউরোপীয় ইউনিয়নের কোভিড পরবর্তী তহবিলের সহায়তায় 40 কোটি ইউরোর এই প্রকল্প চালু করেছে রোম সিটি কর্তৃপক্ষ। বর্তমানে প্রায় 700 প্রবীণ এই সুবিধা পাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে তীব্র গরমে রক্তচাপ কমে যাওয়া, হৃদস্পন্দনের পরিবর্তন বা হঠাৎ পড়ে যাওয়ার মতো ঝুঁকি শনাক্ত করতে এটি খুবই কার্যকর। এই গরমে বয়স্কদের জন্য ব্রেসলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের রক্তচাপ কমে যায় এবং হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকে। আমরা লক্ষ্য করেছি যে অতিরিক্ত গরম এবং প্রচণ্ড ঘাম হওয়া সত্ত্বেও এটি তাদের শান্ত থাকতে অনেক সাহায্য করেছে। অনেকে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হলেও কর্তৃপক্ষ বলছে এই ব্রেসলেটে কোনো ক্যামেরা নেই। এটি শুধু স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং জরুরি পরিস্থিতিতে সংকেত পাঠায়। গত 1 বছরে অন্তত 2টি দুর্ঘটনায় দ্রুত সহায়তা পৌঁছে দিয়ে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে এই ডিভাইসের কল্যাণে। ইউরোপে যখন তাপ প্রবাহে বাড়ছে প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকি, তখন প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে তাদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করার নতুন অনুষঙ্গ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ২০ বছর পর আবারও নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। ইন্টারনেট জায়ান্ট নেভারের সাবেক প্রধান নির্বাহী হান সিয়ং সুককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এর আগে প্রেসিডেন্ট লি জায়ে মুংয়ের সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদটি মূলত আনুষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ। এর আগে গত মাসে দেশটির প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ জানিয়েছিলেন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তর কার্যক্রমে নেতৃত্ব দেবেন হান। ধারণা করা হচ্ছে সে লক্ষ্যেই তাকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পদ। গ্রিসের রাজধানী এথেন্সে ধসে পড়েছে একটি 4তলা আবাসিক ভবন। স্থানীয়দের অভিযোগ, পাশেই খনন কাজ চলার সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করায় ঘটেছে এই দুর্ঘটনা। মঙ্গলবারের এই দুর্ঘটনায় পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকর্মীরা করেন এবং পরে একটি প্রবীণ সহ উদ্ধার করা হয় 4 জনকে। গভীর খনন কাজের সময় নিকটবর্তী স্থাপনার পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার নিয়ম থাকলেও এই ক্ষেত্রে সেটি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এ কারণেই হয়েছে এই দুর্ঘটনা। এরই মধ্যে আটক করা হয়েছে খনন কাজের ঠিকাদারদের। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।